হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকে আমরা রায়োমার্টিনের গ্রুপ 13 পি ব্লকের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। সেখানে এই পর্বে প্রথমত এটা আমরা দুটো পর্বে ভাগ করেছি, কোশ্চেন অনেকগুলো রয়েছে, সেই জন্যে এই পর্বে প্রথমত আমরা যেটা আলোচনা করব যে প্রথমত কোশ্চেন হচ্ছে গ্রুপ 13-এর ফার্স্ট কোশ্চেন যেগুলো আছে, যে প্রথম 1 থেকে 32টা কোশ্চেন আমরা প্রথম পর্বে আলোচনা করব এবং পরবর্তী পর্বে আমরা 33 থেকে 65 মানে শেষ পর্যন্ত কোশ্চেনগুলো আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যে গ্রুপ 13-এর মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধের অনুসারে সাজালে সঠিক ক্রমটি হবে। তাহলে গ্রুপ 13-এর মৌলগুলো কী ছিল? প্রথম মৌল ছিল বোরন, তারপরে ছিল অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো গ্রুপের উপর থেকে আমরা নিচের দিকে যত আসব, পারমাণবিক ব্যাসার্ধ কী হয়? পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে সব থেকে ছোট হলো কি? সব থেকে ছোট হলো তাহলে বোরন, সব থেকে ছোট হলো বোরন, হ্যাঁ, তাহলে সব থেকে ছোট হলো বোরন আর সব থেকে বড় হলো থ্যালিয়াম। কিন্তু তার মাঝে এক জায়গাতে একটু ব্যতিক্রম দেখা যায়। যে ব্যতিক্রমটা কি? এই যে গ্যালিয়াম আছে, গ্যালিয়ামের সাইজ অ্যালুমিনিয়ামের তুলনায় কিছুটা হলেও বেশি হয়। এটা কেন বেশি হয়? এটা যে ডি ইলেকট্রনের কন্ট্রাকশন হওয়ার জন্য এখানে সামান্য একটু বেশি হয়। তাহলে আমরা যদি দেখি তাহলে এদের পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা হচ্ছে বোরন হচ্ছে সব থেকে ছোট, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম থাকার উচিত, কিন্তু অ্যালুমিনিয়াম না হয়ে এখানে হয় গ্যালিয়াম, তারপরে আছে অ্যালুমিনিয়াম, বাকিগুলো তারপরে চলে আসবে, তারপরে হবে ইন্ডিয়াম, তারপরে হবে থ্যালিয়াম। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি কার সাথে মিলছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এটা মিলছে না। বোরন, অ্যালুমিনিয়াম, এই যে সি নাম্বারটার সাথে মিলছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল সি। পরবর্তী কোশ্চেন, নিম্নে কোন মৌলটির +3 জারণ স্তর অপেক্ষা +1 জারণ স্তর বেশি সুস্থিত? তাহলে এখানে আমরা জানি যে এই যে লাস্ট এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটার ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই যে 6s2 আর 6p1 এরকম ইলেকট্রন বিন্যাস আছে। কিন্তু এই ইলেকট্রন বিন্যাস থাকার জন্য এই যে 6s-এর এই ইলেকট্রনটা নিঃসঙ্গ জোড় প্রভাব বা ইনার্ট পেয়ার এফেক্ট দেখানোর জন্যে এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই ইলেকট্রনটা ইনার্ট পেয়ারের জন্য বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর বিক্রিয়া যদি না অংশগ্রহণ করে না, ঠিক আছে, এই ইলেকট্রনটা ইনার্ট পেয়ারের জন্য বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর বিক্রিয়া যদি না অংশগ্রহণ করে, শুধুমাত্র এই পি এর ইলেকট্রনটা অংশগ্রহণ করে, সেই জন্য এ সর্বদা +1 জারণ অবস্থা প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে থ্যালিয়াম। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে বোরন ট্রাই হ্যালাইডগুলির লুইস অ্যাসিডিটির সঠিক ক্রম। তো বোরনের যে হ্যালাইড আছে, আমি যদি ফার্স্ট বোরনটা দেখি, যে বোরনের এই হ্যালাইডগুলো আছে, বোরনের এটা হচ্ছে প্রথম হ্যালাইডটা আমি দেখলাম যে ফ্লোরিনের সাথে যে হ্যালাইডটা গঠন করে, এটা হচ্ছে বোরনের সেই হ্যালাইড। এখন এই বোরনের আমরা জানি যে এখানে একটা ফাঁকা পিজেড কক্ষ, 2pz ফাঁকা কক্ষ রয়েছে। এই 2pz কী করে? লোন পেয়ার ইলেকট্রন গ্রহণের মাধ্যমে লুইস অ্যাসিডিটি শো করে। এখন এই যে এর সাথে এই যে ফ্লোরিন পরমাণুটা আছে, এর কি থাকে? একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে। আর লোন পেয়ারের সাথে সাথে এরা কি করে? লোন পেয়ারের সাথে সাথে এরা পি পাই ব্যাক বন্ডিং করে নেয়। হ্যাঁ, পি পাই ব্যাক বন্ডিং যখন করছে, পি পাই যখন ব্যাক বন্ডিং করে নিচ্ছে, তখন এই যে ফাঁকা কক্ষের ইলেকট্রন ঘাটতি এটা পূর্ণ হয়ে যায়। সেই জন্যে লোন পেয়ার ইলেকট্রন আর গ্রহণ করতে চায় না। তার জন্যে এই BF3-র অম্লত্ব সব থেকে কম হয়। BF3-র অম্লত্ব সব থেকে কম। ঠিক আছে, তাহলে BF3-র অম্লত্ব সব থেকে কম।
তারপর এই তারপরে হয় তাহলে BCl3, তারপর BBr3, Bi3 সব থেকে বেশি, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে তোমার এ নাম্বার। পরবর্তী কোশ্চেন, অনুরূপ কোশ্চেন যে কোনটি লুইস অ্যাসিড ধর্ম সর্বনিম্ন, তাহলে এটার কার হবে BF3। পরবর্তী কোশ্চেন যে স্বচ্ছ বোরাক্স গুটি হলো, স্বচ্ছ বোরাক্স গুটি, আমরা এই যে এই বোরাক্সটা আছে এটাকে বলা হয় বোরাক্স, হ্যাঁ এটাকে বলা হয় বোরাক্স। এটাকে যদি আমি হিট করি তাহলে এখানে যে 10টা অনু জল আছে এই জলটা বেরিয়ে গিয়ে তৈরি করে Na2B4O7। তারপরে এটাকে আরও যদি স্ট্রংলি হিট করা হয়, এটাকে আমরা যদি স্ট্রং হিট করি, আরও হিট করব, তাহলে এটাকে যদি হিট করা হয় তাহলে আমরা যেটা পাই NaBO2 প্লাস B2O3, আর এটাকেই বলা হয় স্বচ্ছ বোরাক্স গুটি, স্বচ্ছ বোরাক্স গুটি। তাহলে এটা কোথায় দেখতে পাই, বোরাক্স বিট যে টেস্ট আছে সেই টেস্টে আমরা এই ধরনের যৌগ গঠন হতে দেখতে পাই। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। পরবর্তী কোশ্চেন যে প্রদত্ত কোনটির অস্তিত্ব নেই। এখন প্রদত্ত কোনটার অস্তিত্ব থাকবে না ভাই, এটার BF3-র অস্তিত্ব থাকবে না। কারণ কি, যে বোরন এমন একটা পরমাণু যার ফাঁকা ডি উপকক্ষ নেই, এর কি উপকক্ষ নেই, ফাঁকা ডি কক্ষ নেই, ঠিক আছে, এর ফাঁকা ডি কক্ষ না থাকার জন্যে এর অস্তিত্ব থাকবে না। সেই জন্য কি করতে পারে না, 6টা ফ্লুরিনের সাথে বন্ধন গঠন করতে পারে না, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে ফাঁকা ডি উপকক্ষ নেই। তাহলে এটাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যে অজৈব গ্রাফাইট রূপে পরিচিত, অজৈব গ্রাফাইট, বোরন নাইট্রাইটকে বলা হয় অজৈব গ্রাফাইট। পরবর্তী কোশ্চেন যে শ্রেণী 13-এর মৌলগুলি +1 জারণ স্তরের সুস্থিতির সঠিক ক্রমটি কি। আমি এর আগে প্রথমে দেখালাম যে এই যে থ্যালিয়াম, এটা +1 জারণ অবস্থা প্রদর্শন করে। থ্যালিয়ামের উপরে কি আছে, থ্যালিয়ামের উপরে ইন্ডিয়াম নেই, থ্যালিয়ামের উপরে আছে গ্যালিয়াম নেই, থ্যালিয়ামের উপরে আছে ইন্ডিয়াম, থ্যালিয়ামের উপরে আছে ইন্ডিয়াম। এটাও +1 আর +3 জারণ অবস্থা দুটোই প্রদর্শন করে। এখন দেখা যাচ্ছে যে +1 যে জারণ অবস্থা, যে এর থ্যালিয়ামের জারণ অবস্থা +1টা সব থেকে বেশি স্টেবল। উপরে আমি যত উঠবো এই +1 জারণ অবস্থা সব থেকে আনস্টেবল হতে থাকে, ঠিক আছে। তার আনস্টেবল হতে থাকে মানে ইনার্ট পেয়ার এফেক্টের যে প্রবণতা গ্রুপের উপরে কম থাকে, গ্রুপের নিচের দিকে ইনার্ট পেয়ার এফেক্টের প্রবণতা সব থেকে বেশি হয়। আর ইনার্ট পেয়ার এফেক্টের জন্যেই +1 জারণ অবস্থা থ্যালিয়ামের সব থেকে বেশি। তাই আমি বলতে পারি যে +1 জারণ অবস্থার ক্রমটা হয়ে যাচ্ছে থ্যালিয়ামের সব থেকে বেশি, তারপরে হবে ইন্ডিয়াম, তারপরে হবে গ্যালিয়াম, তাহলে তারপরে হবে কত, অ্যালুমিনিয়াম হবে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে থ্যালিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, এ নাম্বার। পরবর্তী কোশ্চেন যে টিঙ্কল বা সোহাগা, সোহাগা বলা হয় বোরাক্স বা এটাকে বলা হয় সোহাগা। পরবর্তী কোশ্চেন যে বোরাক্স এর প্রকৃত আণবিক সংকেত কত। এটাকে আমি যদি বোরাক্সটাকে ভেঙে লিখে তাহলে এইরকম এর আণবিক সংকেত দেখতে পাই। এটার কীরকম আণবিক সংকেত, Na2 ব্র্যাকেটের ভিতর থাকে B4O5 OH4 আর পেয়ে যায় 8H2O, ঠিক আছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ নাম্বারটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যে অজৈব বেনজিন রূপে পরিচিত, কে অজৈব বেনজিন, বোরাজিন, এটাকে বলা হয় অজৈব বেনজিন। কেন অজৈব বেনজিন বলা হয়, অজৈব বেনজিন এই জন্য বলা হয় যে এর স্ট্রাকচারটা বেনজিনের মতো দেখতে। এর স্ট্রাকচারটা কার মতো দেখতে, এর স্ট্রাকচারটা বেনজিনের মতো দেখতে। এই যে দেখো এখানে 6 মেম্বার রিং একটা তৈরি করছে, আর বাকি এগুলোতে প্রত্যেকটাতে কি থাকবে, হাইড্রোজেন থাকবে। প্রতিটাতে হাইড্রোজেন এইভাবে এইভাবে থাকে, এইভাবে এইভাবে হাইড্রোজেনগুলো থাকে। দিয়ে দেখো এটা আবার কি করে, এরা আবার রেজোনেন্সে অংশগ্রহণ করে। এই যে লোন পেয়ার ইলেকট্রন
নাইট্রোজেনের এখানে দিল, দিয়ে রেজোনেন্সে অংশগ্রহণ করলো, দিয়ে স্ট্রাকচারটা কীরকম হয়ে যায়, এরকম একটা বন্ধন গঠন করে নেয়। রেজোনেন্স করে এর স্ট্রাকচারটা এরকম ডাবল বন্ধন, এখানে একটা ডাবল বন্ধন আর এখানে একটা ডাবল বন্ধন। তাহলে এখানে চলে আসে নেগেটিভ চার্জ, এখানে চলে আসে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এরকম হয়ে চার্জড হয়ে থাকে। এবং এর স্ট্রাকচারটা দেখতে কিসের মতো, বেঞ্জিনের মতো। স্যার কেন বেঞ্জিনের মতো? তোমাকে যদি বেঞ্জিনের স্ট্রাকচারটা দেখে, এটা কিসের স্ট্রাকচার ছিল? এটা স্ট্রাকচার হচ্ছে বেঞ্জিনের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ছিল বেঞ্জিনের, যেখানে এরকম এরকম ছিল, বন্ধনগুলো এরকম ছিল, আর এইগুলোতে হাইড্রোজেন ছিল। ঠিক আছে, তাহলে বেঞ্জিনের এটা হচ্ছে কি বেঞ্জিনের স্ট্রাকচার। এই বেঞ্জিনের মতো সিমিলার স্ট্রাকচার থাকার জন্যে এটাকে বলা হয় বোরাজিনকে বলা হয় অজৈব বেঞ্জিন। পরবর্তী কোশ্চেন, যে বোরাক্সের জলীয় দ্রবণ হলো, বোরাক্সের জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। ঠিক আছে, বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির কেন হয়? কারণ হচ্ছে এটা জলের সাথে যখন বিক্রিয়া করে তখন এটা KOH একটা তৈরি করে। পরবর্তী কোশ্চেন এখানে বলছে যে ডাইবোরেন, এই যে ডাইবোরেন অণুর গঠন কীরকম? তাহলে ডাইবোরেন অণুর গঠন যে আমরা দেখেছি এখানে হচ্ছে, এটা হচ্ছে ডাইবোরেন অণুর গঠন। এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, যেখানে এই বন্ধনটা যে ছিল, এই বন্ধনটা ডাইবোরেনের, এই বন্ধনটা ছিল, এই বন্ধনটাকে বলা হয় 2C, না এই বন্ধনটাকে বলা হয় 2C। কেন বলা হবে? এই বন্ধনটাকে বলা হবে 3C2E টাইপ ইলেকট্রন। কারণ কি দেখো, যে এখানে সেন্টার কটা আছে, কেন্দ্র বা সেন্টার হচ্ছে একটা, দুটো, তিনটে হচ্ছে সেন্টার, তার জন্য 3C আর দুটো ইলেকট্রন। এই টোটাল যে বন্ধনটা, এই বন্ধনটাতে দুটো ইলেকট্রনের শেয়ার ঘটেছে, সেই জন্য এটাকে বলা হয় 2C3 বন্ড। আর এই যে পার্শ্বীয় বন্ধনগুলো আছে, এখানে দেখো এখানে কটা সেন্টার, একটা আর একটা, এখানে তাহলে দুটো সেন্টার। আর ইলেকট্রন কটা, এখানে ইলেকট্রন আছে দুটো, তার জন্য এখানে কি হচ্ছে 2C2E টাইপ বন্ধন। তাহলে এখানে এই বোরন ডাইবোরেনের স্ট্রাকচারে দুই ধরনের বন্ধন পাই, একটা 2C2E আর একটা হচ্ছে 3C2E বন্ধন। পরবর্তী কোশ্চেন এখানে বলছে যে B2H6 যোগের 2C2E বন্ধন আর 3C3 বন্ধন সংখ্যা কত? তাহলে আমি এই যে প্রথমে দেখলাম যে এখানে দেখো যে 3C2E বন্ধন সংখ্যা এখানে কটা, 3C2E সংখ্যা কটা, 3C2E সংখ্যা হচ্ছে এখানে এই বন্ধনটা একটা আর এই বন্ধনটা একটা, তাহলে এখানে পেয়ে গেলাম দুটো বন্ধন। আর দেখো 2C2E বন্ধন এইদিকে দুটো আর এইদিকে দুটো, মানে এইগুলো বন্ধন টোটাল কটা হয়ে যাচ্ছে, চারটা। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার 2 4 না 4 হবে, 2 হবে। পরবর্তী কোশ্চেন, যে H2SO4 এর উপস্থিতিতে বোরাক্স ও ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় একটি যৌগ পি উৎপন্ন হয় যা সবুজ শিখা সহ জ্বলতে থাকে। তাহলে দেখো যে এখানে যদি প্রথমে আমি এখানে এটা হচ্ছে কার সংকেত, এটা হচ্ছে বোরাক্সের সংকেত। বোরাক্সকে যদি H2SO4 এর সাথে বিক্রিয়া করানো হয় তাহলে এটা তৈরি করে বোরিক অ্যাসিড বা অর্থবোরিক অ্যাসিড। এই যে অর্থবোরিক অ্যাসিডটা তৈরি হলো, এই অর্থবোরিক অ্যাসিড পরবর্তী ধাপে ইথাইল অ্যালকোহল বা ইথানলের সাথে বিক্রিয়া করে এরকম একটা যৌগ গঠন করে। এই যৌগটাই সবুজ শিখায়, এটাকে যদি জ্বালানো হয় তাহলে এটা সবুজ শিখায় জ্বলতে থাকে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, যে সোডিয়াম এটা কি, এটা হচ্ছে বোরাক্সের সংকেত, এটাকে যদি হিট করা হয় তাহলে এ যৌগ উৎপন্ন হবে আর H2O। তারপরে তাহলে আমি এর আগে প্রথমে বিক্রিয়াটা দেখাচ্ছিলাম যে এখানে এটাকে যদি আমি হিট করি Na2B4O7 10H2O, এটাকে আমি প্রথমে হিট করলাম, দিয়ে যেটা কি তৈরি হলো, দিয়ে তৈরি হয় মানে হিট এবং স্ট্রং হিট, আমি লিখে দিচ্ছি এটাকে স্ট্রং হিট। হ্যাঁ, স্ট্রংলি হিট করলাম, তাহলে আমি যেটা পেয়ে যাব সোডিয়াম মেটাবোরেট, আর পেয়ে যাচ্ছি কি পেয়ে যাচ্ছি, আর পেয়ে যাচ্ছি তোমার B2O3। ঠিক আছে, তাহলে এখানে B2O3 পেলাম, আর B2O3 সাথে যদি কে বিক্রিয়া করছে MnO2-র যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে
BO2 হোল 2, এই যৌগটা পেয়ে যাব। তাহলে এখানে রাইট অ্যান্সার কে হয়ে যাচ্ছে স্যার? এ নাম্বার। তাহলে এ নাম্বার পেয়ে যাচ্ছে B2O3, এ নাম্বার পেয়ে যাচ্ছে তাহলে B2O3, আর বি নাম্বার পেয়ে যাচ্ছি MnBO2। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার বি নাম্বার। পরবর্তী কোশ্চেন, যে স্তম্ভ 1 সাথে স্তম্ভ 2 এর মধ্যে মিলকরণ ঘটিয়ে আচ্ছা, স্তম্ভ এ আর বি 1 আর 2 মেলাতে বলেছে। এখন বলছে বোরাক্স। বোরাক্স কোনটাকে বলা হয়? দেখো, এটাও বোরাক্স, এটাও বোরাক্স, এটাও বোরাক্স, কিন্তু এদের আলাদা আলাদা নাম আছে। কারণ দেখো যে এটাকে বলা হয় এটাকে বলা হয় অষ্টতলীয়, না সরি, এটাকে বলা হয় প্রিজমেটিক বোরাক্স। তো এটাকে অ্যাকচুয়ালি ডাক নাম এটাকে বোরাক্স বলেই জানা হয়। হ্যাঁ, তার জন্যে আমরা কী লিখব? তাহলে এটা হয়ে যাচ্ছে বি। তারপরে দেখো বোরাজিন আমরা দেখলাম, এটা হচ্ছে ডি নাম্বার। স্বর্ণকারের সোহাগা বলা হয়, এটাকে সি নাম্বার। তাহলে এটা হচ্ছে সি নাম্বার। তাহলে বাকি কে থাকলো? কার্নাইট। তাহলে কে হয়ে যাচ্ছে? কার্নাইট হয়ে যাচ্ছে তোমার এ নাম্বার। BADC, তাহলে দেখো BADC কোথাও? BADC, তাহলে আমরা বি নাম্বার অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে দেখো যে এইখানে এই কোশ্চেনে কি বলছে যে গ্রুপ 13 মৌল সম্বন্ধে আয়নীকরণ এনথ্যালপির সঠিক ক্রম। তাহলে আয়নীকরণ এনথ্যালপির সঠিক ক্রম, এখানে এই ক্রমটা মনে রাখার একটা কৌশল আছে। কীভাবে মনে রাখবে? ধরো এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা আয়নাইজেশন এনার্জির, এটা হচ্ছে গ্রাফ। তাহলে এটাকে একটা ডাব্লু অঙ্কন করো তুমি। প্রথমে কি করবে? ডাব্লু অঙ্কন করবে। প্রথমে কি করলে? ডাব্লু অঙ্কন করলে এইরকম হয়ে গেল, কি ডাব্লু হয়ে গেল। তাহলে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে একজন করে বসাও। এখানে প্রথমে তাহলে কি বসাও? প্রথমে আমি বসালাম বোরনের পরে ছিল অ্যালুমিনিয়াম, এখানে তাহলে হয়ে যাচ্ছে তোমার গ্যালিয়াম, আর এখানে হয়ে যাচ্ছে তোমার ইন্ডিয়াম, আর এখানে হয়ে যাচ্ছে থ্যালিয়াম। তাহলে দেখো যে প্রথমে সব থেকে বেশি কার আছে? বোরন আছে, তারপরে দেখো থ্যালিয়াম আছে, তারপরে আছে গ্যালিয়াম, তারপরে নিচে আছে অ্যালুমিনিয়াম, আর সব নিচে আছে ইন্ডিয়াম। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে স্যার? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বোরন হচ্ছে সব থেকে বেশি, তারপরে হলো তোমার থ্যালিয়াম, তারপরে হলো গ্যালিয়াম, তারপরে হলো অ্যালুমিনিয়াম, আর তারপরে হলো ইন্ডিয়াম। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বোরন, ডি নাম্বারটাই। তাহলে বোরন, থ্যালিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। পরবর্তী কোশ্চেন, যে ডাইবোরনকে জলের মধ্যে দিয়ে চালনা করলে সাদা বর্ণের অধক্ষেপ পড়ে, সেই অধক্ষেপটি কি? সেই অধক্ষেপটি হচ্ছে এই যে অর্থোবোরিক অ্যাসিড। ডাইবোরনকে যদি জলের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে অর্থোবোরিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, ডাইবোরনের সংকেত কি? এই যে এটা B2H6, যেটাকে জলের সাথে বিক্রিয়া যদি করানো হয় তাহলে এটা তৈরি করে অর্থোবোরিক অ্যাসিড H3BO3। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, যে নিচের কোনটি নিষ্ক্রিয় জোড় প্রভাব দেখায় না বলেছে। হ্যাঁ, তাহলে আমি যদি দেখি যে এদের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে এখানে দেখো যে এটা নিষ্ক্রিয় জোড় প্রভাব দেখায়, গ্যালিয়ামে দেখায়, ইন্ডিয়ামে দেখায়, মানে সব থেকে বেশি দেখায় থ্যালিয়াম। অ্যাকচুয়ালি গ্যালিয়াম হালকা ফালকা দেখায় আর ইন্ডিয়ামে হালকা অল্প দেখায়। কিন্তু যেটা আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যে কোনো দিনই নিষ্ক্রিয় জোড় প্রভাব দেখাবে না। নিষ্ক্রিয় জোড় প্রভাব দেখানোর জন্যে কি হতে হয়? যে নিষ্ক্রিয় জোড় থাকা দরকার এস কক্ষের ইলেকট্রনকে, কিন্তু এখানে এটা থাকছে না। এর আরও কারণ আছে নিষ্ক্রিয় জোড় প্রভাব এই জন্য দেখে না যে এখানে এস ইলেকট্রনের অনুপস্থিত থাকে, ডি কন্ট্রাকশনটা অনেক কম হয়, সেই জন্য এখানে নিষ্ক্রিয় জোড় প্রভাব দেখে না। পরবর্তী কোশ্চেন, যে প্রদত্ত কোনটি সর্বাধিক ক্ষারীয়, সব থেকে বেশি ক্ষারীয় কোনটা? যে গ্রুপের উপর থেকে আমি যদি নিচের দিকে আসি, গ্রুপের উপর থেকে নিচের দিকে যদি আসি, যদি আমি দেখি যে এই যে অক্সাইডগুলো আছে B2O3, Al2O3, তারপরে হচ্ছে Ga2O3, তারপরে আছে In2O3, তারপরে আছে Tl2O3। তাহলে গ্রুপের উপর থেকে আমি যত নিচের দিকে আসব, এই যে
মেটাল অক্সাইডগুলোর কী হচ্ছে, মেটাল ধাতব চরিত্র বৃদ্ধি পেতে থাকে, আর ধাতব চরিত্র যত বৃদ্ধি পায় তার ক্ষারকীয়তাও তত বৃদ্ধি পায়। তাহলে ক্ষারকীয়তা কী হবে, ক্ষারকত্ব হ্রাস বৃদ্ধি পাবে। গ্রুপের উপর থেকে নিচের দিকে ক্ষারকত্ব বৃদ্ধি পায়, গ্রুপের উপর থেকে নিচের দিকে ক্ষারকত্ব বৃদ্ধি পায়। তাহলে সর্বাধিক বেশি ক্ষারীয় কোনটা, ডি নাম্বারটা হচ্ছে সব থেকে বেশি ক্ষারীয়। পরবর্তী কোশ্চেন, যে অ্যালুমিনিয়ামের কোন লবণটি রক্তপাত বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে অ্যালুমিনিয়ামের পটাশ অ্যালাম বা এটাকে বলা হয় ফটকিরি, ফিটকিরিকে বলা হয় পটাশ অ্যালাম, যেটা রক্তপাত। তোমরা দেখে থাকবে যে সেলুনে এক ধরনের সাদা ধরনের এক ধরনের পাথর দাড়ি কাটার পর হ্যাঁ ঘষে, তো সেই পাথরটা হচ্ছে ফিটকিরি বা ফটকিরি। হ্যাঁ, তো সেটাকে বলা হয় পটাশ অ্যালাম, যার সংকেত, যারা সংকেত মনে রাখতে চাও এই সংকেতটা মনে রাখতে পারো, এটা হচ্ছে ফিটকিরির সংকেত। পরবর্তী কোশ্চেন, স্তম্ভ 1 আর 2 মিলাতে বলছে যে স্বর্ণকারের সোহাগা, স্বর্ণকারের সোহাগা কাকে বলা হয়। তাহলে দেখো যে আমরা যদি প্রথমে আমরা দেখি যে এটা হচ্ছে বোরাজিন। হ্যাঁ, তো বোরাজিন কোনটা, বোরাজিন হচ্ছে অজৈব, বোরাজিন হচ্ছে অজৈব বেঞ্জিন, তাহলে এটা হলো ডি নাম্বার। তারপর হচ্ছে মেটাবোরেন, ডাইবোরেন। আচ্ছা, ডাইবোরেনটা আগে দেখে নিই। ডাইবোরেন হচ্ছে তোমার এই যে ব্যানানা বন্ধন থাকে ডাইবোরেনে, তাহলে এটা হলো তোমার বি নাম্বার। অ্যান্টিসেপটিক হচ্ছে অ্যালাম, যেটা হচ্ছে ফিটকিরি। ফিটকিরি এগুলো আলাদা আলাদা নাম, পটাশ অ্যালাম হ্যাঁ বা ফিটকিরি, তাহলে এটা হয়ে গেল এ নাম্বার। তাহলে স্বর্ণকারের সোহাগায় কে থাকলো, মেটাবোরেন থাকলো, সি নাম্বার। তাহলে সিডিএসি দেখো, সিডিএসবি, এটা সিডিএবি, হ্যাঁ সিডিএবি তো আছে, এটা কি সিডিএবি, তাহলে বি নাম্বার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, যে নিম্নের কোনটি অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত হয় না। এনে বলছে কি নির্গত হয় না বলেছে, হ্যাঁ নির্গত হয় না। তাহলে আমরা যদি এই বিক্রিয়াটা দেখি, তো প্রথম তিনটা এই বিক্রিয়াটা এটা এই তিনটা বিক্রিয়াতেই কী হচ্ছে, হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে, হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। শুধুমাত্র যে যখন আমি গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হবে, অ্যালুমিনিয়ামের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডে যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে আমরা দেখতে পাবো যে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, কোনো হাইড্রোজেন গ্যাস তৈরি হয় না। কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড যদি থাকে তাহলে আবার কি থাকবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। পরবর্তী কোশ্চেন, যে BH3 ডাইমার গঠন করে কিন্তু BCl3 করে না। অবশ্যই করে না, কারণ কি BCl3 ওই পিপাই ব্যাকবন্ডিং অংশগ্রহণ করে। তাহলে আমি এটাও একটা কারণ, আর তাছাড়া অন্য অনেক কারণ আছে। তাহলে আমি যদি দেখি যে প্রথমত করে না, তার কারণ হচ্ছে ক্লোরিন হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি ঋণাত্মক। ক্লোরিন তো ঋণাত্মক, তবে এটা মূল কারণ নয়। তারপরে বলছে পিপাই ব্যাক বন্ডিং দেখা যায় কিন্তু BH3-তে দেখা যায় না। দেখো যে পিপাই ব্যাক বন্ডিং BCl3-তে দেখা যায়, এটা সত্য, তবে এই ব্যাক বন্ডিংটাই কিন্তু মূল কারণ নয়। যেটা কারণ হচ্ছে ক্লোরিনের আকারের বড় আকারের ক্লোরিন পরমাণু ছোট বোরন পরমাণুর মধ্যে যেতে পারে না, তাই ছোট হাইড্রোজেন পরমাণুগুলি সহজেই তা পারে। তাহলে এটাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কারণ কি, যে ক্লোরিনের সাইজটা এত বড় যে এই সাইজে কি করতে পারে না, যে ওই যে ডাইমার অণুর যে গঠন এরকম ব্যাক বন্ধন গঠন করতে পারে না, এইরকম ব্যানানা বন্ধন গঠন করতে পারছে না। দেখো যে B2H6 গঠনটা হচ্ছে এইরকম, B2H6 এরকম করে এরা বন্ধন গঠন করে থাকে। তো এই বন্ধনগুলোকে বলা হয় ব্যানানা বন্ধন। এই বন্ধনগুলোকে বলা হয় ব্যানানা বন্ধন। ঠিক আছে, এই যে এটা হলো ব্যানানা বন্ধন এইটুকু, আর এখান থেকে এইটুকুর হচ্ছে এটা ব্যানানা বন্ধন। তাহলে এর ধরনের এরকম বন্ধন কে গঠন করতে পারে না, ক্লোরিন পরমাণুর দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ ক্লোরিন পরমাণুর আকারটা হচ্ছে অনেকটা বড় আকার। পরবর্তী কোশ্চেন, বিস্ফোরক হিসাবে ব্যবহৃত
অ্যামোনালের রাসায়নিক সংযুক্তি হলো, তাহলে বিস্ফোরক হিসেবে অ্যামোনালের রাসায়নিক সংযুক্তি হবে, এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার। পরবর্তী কোশ্চেন যে এখানে দেখো যে এখানে কি বলছে যে বোরাক স্পিড পরীক্ষায় ধাতব অক্সাইড কোন যৌগের সঙ্গে বিক্রিয়া করে মেটাবরেট উৎপন্ন করে। তাহলে আমরা বলছিলাম, আমি এই বিক্রিয়াটা কয়েকবার দেখালাম একটু আগে, তাহলে আমরা দেখতে পাই যে লাস্টে কি তৈরি হয়, B2O3 তৈরি হয়, যেটাই মেটাবরেট তৈরি করার জন্য দায়ী। ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা, এখানে বিবৃতি দেওয়া আছে যে বোরিক অ্যাসিড প্রোটন দাতা হিসেবে কাজ না করলেও ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে। এটা সঠিক, হ্যাঁ, কারণ বোরিক অ্যাসিডের যদি গঠনটা দেখি, এটা হচ্ছে বোরিক অ্যাসিডের গঠন, এটা হলো বোরিক অ্যাসিডের গঠন, যেখানে এইরকম একটা ফাঁকা টুপি কক্ষ থাকে, এই টুপি কক্ষে ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে। তাহলে বোরিক অ্যাসিড একটি অতি মৃদু অ্যাসিড, তাহলে এটাও সঠিক, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোনটি অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয় না। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হবে না অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কারণ এটার সলিবিলিটি অনেক কম, কী হয়, সলিবিলিটি এত হয় যে যেখানে এটা প্রেসিপিটেট হয়ে থাকে, এই প্রেসিপিটেটটা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দ্রবীভূত হয় না। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন যে প্রদত্ত কোন মৌলটি M3 আয়ন গঠন করতে পারে না। M3 আয়ন বোরন গঠন করতে পারছে না, কারণ কি, বোরন কি করে, যে বোরনের সাইজটা অনেক ছোট, বোরনের আকার অত্যন্ত ছোট, আর তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলকভাবে বেশি হওয়ার জন্যে এর আয়নন বিভর এনথ্যালপি অনেকটা বেশি হয়, সেই জন্যে M3+ আয়ন এটার পক্ষে গঠন করা সহজ সাধ্য নয়। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল বোরন। পরবর্তী কোশ্চেন, যে গ্রুপ 13-এর অন্যান্য মৌলের তুলনায় বোরনের অস্বাভাবিক আচরণ কারণ কি। বোরন কি করে, অস্বাভাবিক আচরণ প্রদর্শন করে, তার অনেকগুলো কারণ আছে। তাহলে আমরা দেখতে পাই এখানে কোনটা কারণ, একটা হচ্ছে ক্ষুদ্র আকার ও উচ্চ আয়নন শক্তি, তাহলে এটা সঠিক। সিলিকনে কৌণিক সম্পর্ক, এটা না। দ্বিবন্ধন, এটাও নয়। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার। পরবর্তী কোশ্চেন, BCl3H2O বিক্রিয়াজাত পদার্থ, হ্যাঁ, তাহলে এই বিক্রিয়াজাত পদার্থটি কি, BCl3-এর সাথে যদি H2O বিক্রিয়া করে, তাহলে যেটা তৈরি হয় যে বোরিক অ্যাসিড আর HCl তৈরি হয়। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার। পরবর্তী, যে অর্থবোরিক অ্যাসিড দুর্বল এক ক্ষারীয় অ্যাসিড, যা জলীয় দ্রবণে H+ আয়নের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে। তাহলে কে উৎপন্ন করে, এটা উৎপন্ন করে, এটা কিভাবে দেখব, যে আমি দেখালাম যে বোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা। এখন যে এটা যদি জলের অণুর সাথে বিক্রিয়া করে, মানে এটা হলো জলের অণু, দিয়ে জলের অণু এখানে কি করবে, অ্যাটাক করবে এখানে কেন্দ্রে, দিয়ে যেটা তৈরি করবে যে এখানে, তাহলে ওএইচ কটা ছিল, একটা দুটো তিনটে, আর একটা ওএইচ এইভাবে অ্যাটাক করে চলে আসে, দিয়ে 4টা ওএইচ হয়ে যায় BOH4 হয় এরকম, আর এখান থেকে একটা H+ বেরিয়ে যায়, তো এই H+টা জলের সাথে যুক্ত হয়ে H3O+ গঠন করে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার।